তখন রাত্রি আঁধার হলো, সাঙ্গ হলো কাজ। আমরা মনে ভেবেছিলেম আসবে না কেউ আজ, কিন্তু না, আমাদের সঙ্গে ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন আমাদের অতিথি। প্রিয় সুধী, চ্যানেল এসের নিয়মিত আয়োজন কাব্য সঞ্চারিতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের আয়োজনে আমরা শুনব কবির কণ্ঠে কবিতা। আমি মাহবুবা হোসেন রুহি থাকছি পুরোটা সময় আপনাদের সাথে। আজকে আমাদের সাথে অতিথি হয়ে এসেছেন কবি জোহরা রুবি। স্বাগত আপনাকে আমাদের স্টুডিওতে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। তুমি ভালো আছো? জি, ধন্যবাদ। আপনার কাছে তো আমার অনেক কবিতা আমরা আজকে শুনবো আপনার কাছ থেকে, কিন্তু তার আগে আমি ছোট্ট করে একটু জানতে চাই যে কবিতা আপনার কাছে কি? কবিতা আমার কাছে আসলে একটা শিল্প। কবিতা আমার কাছে একটা সুন্দর একটা শব্দের বুনন, একটা কাব্যময়তা, একটা উপলব্ধির প্রকাশ, যেটা আমরা আমাদের ভাবনা থেকে উচ্চারিত হয়। কবিতা বলতে আমি তাই বুঝি, যার মধ্যে একটা কাব্যময়তা আছে, যার মধ্যে শব্দের একটা আলাদা বুনন আছে। এটাই কবিতা আমার কাছে। খুবই সরল একটা সুন্দর সংজ্ঞা আপনি আমাদেরকে দিলেন, ধন্যবাদ। আচ্ছা, এই যে আপনার কবিতা লেখার যে যাত্রাটা, নিশ্চয়ই হঠাৎ করে সেটা হয়নি, খুব ধীরে ধীরে আপনি লিখেছেন হয়তো, তারপর মনে হচ্ছে যে না, এটা আমি কি লিখলাম, হয়তো এটা তেমন কিছু হয়নি। এই যে আপনার যে সময়টা ছিল কবি হয়ে ওঠা, এই এই সময়টার সম্পর্কে একটু জানতে চাই। আসলে কবি হয়ে ওঠার নির্দিষ্ট কোনো সময় আমি বলতে পারবো না। কবিতায় যাপন করি, কবিতা ভালো লাগে, কবিতা খুব টানে, এক একজনকে এক একটা টানে। আমাকে কবিতা টেনেছে ছোটোবেলা থেকে, সেই লিচু চোর থেকে। কাজী নজরুল ইসলামের লিচু চোর যখন আমি প্রথম আবৃত্তি শুনলাম, সেদিন আমি মুগ্ধ হয়ে স্টেজে অনেকক্ষণ, কবিতা শেষ কিন্তু আমার রেশ শেষ হয়নি, আমি তাকিয়েছিলাম। এই যে ভেতরে একটা অনুরণন, সেটা আমার খুব ক্ষুদ্র বয়সে, অনেক ছোট বয়সে হয়েছে। তো সেখান থেকেই আমার যাত্রা, এবং ভেতরে যাপন করা, উপলব্ধি করা, সেটাকে প্রকাশ করার একটা ইচ্ছে আমি সবসময় ধারণ করি। আমরা কি সেই সময়কার আপনার প্রথম লেখার দিকের যে কবিতাগুলো আপনি লিখেছেন, সেই সময়কার কবিতা কি একটা শুনতে পারি এখন? অবশ্যই। আমি কিন্তু সেই প্রথম দিকের কবিতা আমি পড়ছি না। আমার একটা কবিতা অনেক পরেরই, কিন্তু ওটা একটু কবিতা হয়ে উঠেছে বলে আমি সেই কবিতাটা করছি। প্রথম দিকের কবিতাগুলো একটু, যদিও আমার ছোটোবেলাকার একটা মনের ভাব প্রকাশ, সেগুলো আমি ওভাবে কবিতা হিসাবে ফুটিয়ে তুলিনি, আমি ওভাবেই রেখে দিয়েছি। ওগুলো আমি দেখা যায় যে সব সময় নিজে লিখেছি, আমার একটা শৈশবের স্মৃতি হিসাবে, অথবা আমার নতুন একটা কবির একটা প্রকাশ হিসাবে আমি রেখেছি। কিন্তু আমি একটা কবিতা আমার পড়ছি, যেটা একটু কবিতা হয়ে হচ্ছে, এটাও আমার একটু লেখার একটা শুরুটার একটু কিছু পরের কবিতা আর কি। কবিতাটি হচ্ছে আমার মেয়েকে নিয়ে লেখা। মেয়েটি আমার মেয়েটি বড্ড অবুঝ, ইচ্ছেটাকে দেয় সুখ, নানান রঙে নানান বাহারে মুক্ত আকাশে দেয় ছুট। যদি বলি এক্ষুনি যাও, পড়তে বসো ঠিকঠাক, নানান অজুহাত গড়িমসি, আলসেমিটা এক ছাক। চেষ্টা করলে ভালো করবে, বুঝাতে আমি অক্ষম। ভালো করার কি দরকার, শোনাই মনে সর্বক্ষণ। হাপু তো ভালো করছে, আমার আবার কি দরকার। কেমন করে বুঝায় তারে, যার যার তার তার। সহজ সরল মেয়েটি আমার, পরনে তার শার্ট প্যান্ট। শুধাই তারে বন্ধ করো এসব পরার অভ্যেস। খেলতে চায় ছেলেদের সাথে, তার চেয়ে বয়সে ছোট। কথায় কথায় শোনায় মোরে, আমি থাকি আমার মতো। আমার প্রতি সবার অন্য রকম মনোভাব, তোমার মধ্যেই বাস করছে ভয়ঙ্কর এক আভাস। সত্যি করে বলো মা, হচ্ছে তোমার কি ক্ষতি? আমায় তুমি চেনো না, বুঝি তোমার মতিগতি। ভাবনাকে সাজাও তুমি ফুলের সুবাস দিয়ে, পাখির মতো মুক্ত করে দাও আমাকে ছুঁয়ে। তোমায় আমি দিচ্ছি কথা, একটু সবুর ধরো, হঠাৎ করে এক প্রভাতে আনব রূপান্তর। শান্তশিষ্ট মেয়েটি আমার উপর সব রাগ, খেপে গিয়ে বলে আমায়, বাদ্যের সাথে বাজাও শাক। এটা পারি না, ওটা করি না, এই তো আমার পরিচয়। যখন তখন দাও মরে দুঃখ, বইতে তার থাকি প্রভূত ভয়। বুঝেও কেন যে করো,
এরকম ভাব, বড়ই চিন্তিত আমি। হচ্ছে কি ভাব? পেয়েছি তাই, চেয়েছি যা, আমায় করো তৃপ্ত, বাকি যা চাই তার পুরোটা করেই মরে সিক্ত। তুমিই সত্য, তুমিই স্বচ্ছ, তাই থাকো চিরদিন, বাকিটা সময় কাটাতে চাই মধুর ও অমলিন। চমৎকার। আপনার এই কবিতাটা শুনে মানে আমার মায়ের সাথে যে সম্পর্ক, সেই সময়ে আমি ফিরে চলে গেলাম। সত্যি অসাধারণ। আপনার এই কবিতাটির নেপথ্যের গল্পটা যদি একটু আমাদেরকে বলতেন। নেপথ্যের গল্প আসলে এটা কবিতার মধ্যেই ফুটে উঠেছে। আমার মেয়েটা একটু টমবয়, সে একটু নিজের স্বাধীনতা মতো, নিজের ইচ্ছে মতো একটুখানি চলতে চায়, সেটা তার পোশাকে, সেটা তার আচরণে, সব কিছুতে। তো আমি যেহেতু আমাদের একটা সামাজিক কাঠামো আছে, সেই কাঠামোগত দিক থেকে তাকে একটু পরিবর্তন হওয়ার জন্য বলি, তখন সে সেটাকে আমাকে নানাভাবে সময় নেয়, এটা বলে ওটা বলে, তারই একটা বহিঃপ্রকাশ উপলব্ধিটা আমার কবিতায় আমি প্রকাশ করেছি। চমৎকার, খুবই ভালো লাগলো। আচ্ছা, আমার একটা খুবই এটা আমার ব্যক্তিগত প্রশ্ন আমি বলবো, সেটা হচ্ছে যে এই যে কবিতা লেখা বা একটা গল্প লেখা, এটা তো মোটেই সহজ কথা নয়। আমরা হয়তো নাচ, গান, অভিনয় এইসব হয়তো চর্চা করলে, গুরুমুখী বিদ্যা এসব একটু ভালো করে চর্চা করলে আমরা একজন নৃত্যশিল্পী হতে পারবো, একজন ভালো অভিনয় শিল্পী হতে পারবো, অভিনেতা হতে পারবো। কিন্তু কবি কিন্তু হয়ে ওঠা এটা কোনো চর্চার বিষয় বলে আমি মনে করি না। এটা ভেতরের একটা তাল ছন্দের মেলবন্ধন, এটা আমার ধারণা। এই যে আপনি কবি হয়ে উঠলেন, আপনার এর পেছনে অনুপ্রেরণাটা কি ছিল? অনুপ্রেরণা কারা ছিল বা কে ছিল, কোন লেখক ছিল, যদি একটু বলতেন। ধন্যবাদ, অনেক সুন্দর একটা প্রশ্ন। কবিতা লেখার জন্য যেটা বললেন, একটা সত্যি নিজের একটা তাড়না দরকার হয়। তবে আমি মনে করি সবাই কবি, প্রত্যেকের মধ্যেই কিছু না কিছু ভাবনা, কিছু না কিছু উপলব্ধি, অনুভব, অনুভূতি, বিষাদ, বেদনা সবারই থাকে। কেউ প্রকাশ করে, কেউ সেটা আর প্রশ্রয় দেয় না, অতটুকুন পর্যন্ত থেমে থাকে। তো সেই দিক থেকে কবি হতে হলে তার ভেতরে একটা নিজস্ব একটা বুনন লাগে, নিজস্ব একটা ধারা লাগে। সেটা হচ্ছে অনেক কবিতা পড়তে হয়, কবিতা শুনতে হয়। কবিতা শোনার মধ্য দিয়ে যত শুনবে ততই কিন্তু তার পরিধি অনেক বাড়তে থাকবে এবং কবিতার সাথে যোগাযোগটা অনেক বাড়বে। যেটার সাথে যোগাযোগ যত বাড়বে সেটাই কিন্তু ততটাই ভেতরে কাজ করবে এবং সেটাই কিন্তু বেরিয়ে আসবে। কবি হওয়ার পেছনে আমার সবচেয়ে বড় যেটা, আমি খুব বেশি কবিতা শুনি, কবিতা ভালোবাসি এবং শব্দ আমাকে ভীষণ টানে। কিছু কিছু শব্দের প্রতি আমি খুবই দুর্বল। কিছু কিছু শব্দ যেমন রোদ্দুর, হ্যাঁ, রোদেলা দুপুর, আমার অনেকগুলো শব্দ এই মুহূর্তে মনে আসছে না। সেই শব্দগুলোর প্রতি আমি, যেমন নেপথ্যের গল্প, এগুলো আমার খুব প্রিয় একটা শব্দ। তো সেই শব্দগুলো কিন্তু আমি অনেক বেশি ভালোবাসি। আচ্ছা, আপনি যে অনুপ্রাণিত হয়ে যে কবিতাগুলো লিখেছেন, তার মাঝ থেকে কি আমরা এখন একটা কবিতা শুনতে পারি? জি, আমি আরেকটা কবিতা, আমার একটু প্রকৃতির সাথে তো আমার যোগাযোগটা একটু বেশি, যেহেতু আমি প্রত্যেকটা কবিতাতে আমার প্রকৃতির ছোঁয়াটা কেন যেন চলে আসে। এটা হয়তো বা আমার অজান্তেই চলে আসে, কখনো জানতেও আসে। তাহলে ধরে নিচ্ছি আপনার অনুপ্রেরণা হচ্ছে প্রকৃতি। একদম একদম, প্রথম অনুপ্রেরণা আমার প্রকৃতি। আমার এই কবিতাটা আমি পাঠ করছি, এটা হচ্ছে আমার পূর্ণিমার জলছাপ, 2020 সালে আমার প্রকাশিত হয়েছিল বইটা। সব হারিয়ে আমি নিঃস্ব। সাগর আমায় টানে না, টানে দুর্দান্তভাবে পাহাড়। তাই পাহাড়ের সাথে করেছি ভাব, অবশেষে কিনেছি অল্প কিছু পাহাড়। কিন্তু কি আশ্চর্য, অভিমানী সাগর আমার উপর ভীষণ চড়াও হয়ে বিভোর স্বপ্নে দিল দেখা। কি এক মায়া চালে বন্দি করে নিল আমার পাহাড়ে প্রীতি। আমি সাগরের পানি মুগ্ধ নয়নে, তার ইন্দ্রজালে মন্ত্রমুগ্ধ হয়ে কোথায় যেন মিশে গেলাম। কিছুটা দ্বিধা, কিছুটা কষ্ট বুকে চেপে পানির দরে বেঁচে দিলাম অতি প্রিয়, অতি সাধের পাহাড়গুলো। হঠাৎ চমকে উঠে সাগরের গর্জনে, দানবের মতো ধেয়ে আসে আমার পানি, ফুলে উঠে ফুঁসে উঠে তোলপাড় করে যেন ছিনিয়ে নেবে আমি সহ আমার যাবতীয় সব কিছু। ফেটে পড়ছে রোষে, ক্ষোভে, ক্রোধে, রোদসীর তাবৎ শোভনীয় নমনীয় কমনীয়তা। দুমড়ে মুচড়ে প্রবল স্রোতের টানে টেনে নিয়ে যাবে অতলে।
সব হারিয়ে আমি নিঃস্ব হয়ে কোনো এক বিরান পথে মুসাফির হয়ে সূর্যাস্তের সাথে মিশে যাই নিজ করা মরুভূমি বালুকা বেলায়। হয়তোবা মিশে যাই বাতাসের স্পন্দনে, বিজনে, গোপনে, দূরে কোথাও, আরও দূরে অন্য কোথাও। চমৎকার। পাহাড় আর সাগরের একটা যে মিলন আপনি আপনার কবিতার সাথে মাঝে সূর্যাস্ত। ঘটালেন, চমৎকার। আপনি প্রকৃতি নিয়ে কথা বলছিলেন যে আচ্ছা, প্রকৃতির কোন বিষয়টা আপনাকে খুব টানে? আমাদের আসলে প্রকৃতির শেষ বলতে কিছু নেই। আমরা মানুষ, প্রাণী, গাছ, পাহাড়, সমুদ্র সবই তো আসলে প্রকৃতি, সব কিছু মিলেই তো প্রকৃতি। আপনাকে কোন দিকটা খুব টানে? প্রকৃতির অনেকগুলো বিষয় আমাকে টানে, তবে সবচেয়ে বেশি যেটা টানে সেটা সূর্যাস্ত। যখন গোধূলি লগ্ন, সূর্য যখন ডুবে যায়, অস্তমিত হয়, তখন ওটা আমার ভেতরে টানে, ভেতরে একটা টান দেয়, সদৃশ্য টান। সেই টানটাতে আমি জানি না ওই টানটা হচ্ছে বিচ্ছেদের, একটা বিষাদের, একটা ছেড়ে যাওয়া, একটা চলে যাওয়া, ডুবে যাওয়া, হারিয়ে যাওয়ার একটা শঙ্কা এবং ভয় আমাকে ভেতরে কাজ করে। ওটা আমি একেবারে ভালোভাবে ফিল করতে পারি। বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে জনপ্রিয় কবি খুব কম সংখ্যায়। এই বিষয়টা কেন? আমি যেটা মনে করি, আমার ব্যক্তিগত যেটা অনুভূতি, সেটা হচ্ছে এখন এই যে সোশ্যাল মিডিয়া বলো বা ইলেকট্রনিক মিডিয়া বলো, সব কিছুতেই এখন এত বেশি ছড়াছড়ি, কোনো কিছুর মধ্যে একটা সুন্দর একটা গুছানো ব্যাপারটা নেই। তো এই ছড়িয়ে ছিটিয়ে জিনিসগুলো কিন্তু গুছিয়ে আনতে একটু সময় লাগে। আমরা যেমন বই পড়ে একজন কবিকে পছন্দ করেছি, তাদের মধ্যে এই চর্চাটা কম বলেই এখন সেটা অত স্পষ্টত দেখা যায় না। কবিতা প্রেমিক আছে প্রচুর, এটা আমি আশাবাদী, কিন্তু সেটা স্পষ্টত আমরা বুঝতে। আমি যেমন নির্মলা দুগুলকে পছন্দ করেছি তার বই পড়ে, তার বইটা হাতে নিয়েছে, তার কবিতা পড়েছি, তার জীবনী পড়েছি, সব কিছু পড়ে আমি তাকে বেছে নিতে পেরেছি। ওই বিষয়টাও এখন চর্চাটা একেবারেই নেই বলেই চলে, এটা আমি মনে করি। এটা আমার ব্যক্তিগত কথা, আমি ঠিক জানি না বিষয়টা কতটা আমি বোঝাতে পেরেছি। আমিও এটার সাথে কিছুটা একমত অবশ্যই, এবং আমাদের দর্শকরাও একমত হবে। দর্শক, এই মুহূর্তে আমাদের একটা বিরতির সময় হয়ে গিয়েছে, ফিরে আসছি বিরতির পর। আমাদের কাব্য সঞ্চারীর সঙ্গে থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবার ফিরে এলাম কাব্য সঞ্চারীর অনুষ্ঠানে। বিরতির আগে আমরা আলোচনা করছিলাম তরুণ প্রজন্মকে নিয়ে। 1971 সালে আমাদের মুক্তিযুদ্ধের মাধ্যমে যে আমাদের দেশটি আজ স্বাধীন হলো, আমরা স্বাধীনভাবে যে চলাচল করছি, বসবাস করছি, এটা কি, এই বিষয়ের গল্পগুলো কি আমাদের প্রজন্ম খুব ভালোভাবে কি জানে? আপনার কি মনে হয়? সুন্দর একটা প্রশ্ন। এই প্রজন্মকে নিয়ে মুক্তিযুদ্ধ নিয়ে যে প্রশ্নটা, এটা খুবই সুন্দর একটা প্রশ্ন। প্রচুর কাজ হচ্ছে মুক্তিযুদ্ধ নিয়ে, এবং প্রজন্মকে এই বিষয়ে যুক্ত করার জন্য নানাভাবে কিন্তু হচ্ছে। তবে আমি মনে করি সাহিত্য একটা বিরাট বিষয়, প্রজন্মকে যুদ্ধ সম্পর্কে অথবা স্বাধীনতা সম্পর্কে, স্বাধীনতার গল্পগুলো সম্পর্কে তাদেরকে আকৃষ্ট করার জন্য প্রচুর কাজ হচ্ছে। এবং এটা একটা খুবই, আমি বলবো যে এটা একটা হচ্ছে একেবারে সাহিত্য হচ্ছে এই ক্ষেত্রটাকে বিশদভাবে এবং সুন্দরভাবে উপস্থাপন করার একটা জায়গা হচ্ছে সাহিত্য, এবং প্রজন্মকে এর সাথে সংযুক্ত করার জন্য নানাভাবে কাজ হচ্ছে। এটা খুবই আশার একটা বাণী। তবে এই প্রজন্মদের কাছে আমাদেরকে প্রয়োগ করতে হবে তথ্যগুলো একেবারে সঠিক, একেবারে মানে মানে যেগুলো একেবারে সঠিক তথ্যগুলো, যেই সত্যগুলোতে দাঁড়িয়ে দেশ এবং বঙ্গবন্ধু এখনো পর্যন্ত সারা পৃথিবীতে আজীবন আমৃত্যু টিকে থাকবেন, সেই কথাগুলো, সেই তথ্যগুলো। বাংলার স্বাধীনতা মানেই তো আমরা জানি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। উনাকে নিয়ে কি আপনার কোনো কবিতা আপনি লিখেছেন? আমি চেষ্টা করেছি আসলে, মানে আমার যতটুকুন লেখার যতটুকুন সীমানা, সেই সীমানার মধ্যে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে একটা কবিতা শুনে ফেলি। আমি পড়ছি আমার লেখা পূর্ণিমার জলছাপ থেকে একটা কবিতা, কাঙালির ভজন। চুরুটের কালো ধোঁয়া উবে গেছে কিছুটা, কিছু তার ছুঁয়েছে আকাশ, কিছুটা নক্ষত্র, কিছু তার স্বপ্ন, কিছুটা ধোঁয়া মেঘের সাথে, কিছু বাতাসকে করেছে ভারী। অঝোর ধারা ঝরছে আজ 17 কোটি বাঙালির। 32 নম্বর আজ ইতিহাস,
ইতিহাসের চারপাশ আজও স্তম্ভিত, বোবা কান্নায় রত। বিষাদের ছাপ নির্বিকার নিস্তব্ধ। ইতিহাস সেই সিঁড়ি, যে সিঁড়ি গড়িয়ে রক্তস্রোতে মিশে যায় পদ্মা, মেঘনা, যমুনায়। মাটি ও মানুষের ভাঁজে বুনে দেয়া বীজ আজ মহিরুহ। তুমুল বিশ্বাসে হেনেছে আঘাত, তীব্র প্রলয়, অতঃপর পাষাণ পামর নিথর করেছে স্পন্দন জনে জনে। জনে জনে বিশেষ বিজ্ঞপ্তি জানাই, শতবর্ষীয় বিনশ্বর হে মহামানব, দরাজ গলায় বাংলার আকাশে বাতাসে ঝঙ্কৃত হয়, যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই। গাইবি আওয়াজ তোলে তোমার বিদ্রোহ থেকে বিনয়, ভালোবাসা থেকে ভক্তি, কাব্যে, গল্পে, কবিতায়, বাউল মরমিত কীর্তনে, পিতৃহীন মাতৃহীন কাঙালির ভজন। মিশে যাক তোমার সীমানা সমুদ্রে মৃত্তিকার অতলে। চুরুটের কালো ধোঁয়া উবে গেছে কিছুটা, কিছু তার ছুঁয়েছে আকাশ। ধন্যবাদ। আমি সত্যি খুব অবাক যে একটা মানুষ, যতগুলো বিষয় আপনার সাথে আমার আজকে আলোচনা হলো, আপনি যেই কবিতাগুলো আজকে আমাদেরকে শোনালেন, প্রত্যেকটা কবিতাই মন ছুঁয়ে যাওয়ার মতো। এটা কিভাবে সম্ভব? ধন্যবাদ। মানে আমার কথা হচ্ছে যে কেউ হয়তো একটু রোমান্টিক কবিতা খুব সুন্দর লিখলো, কেউ হয়তো স্বদেশ প্রেম নিয়ে একটু সুন্দর, তার লেখাটা খুব ভালো হয়, কিন্তু আমি দেখছি যে আপনার প্রত্যেকটা লেখাই খুবই চমৎকার। মানে কিভাবে সম্ভব? এটা আসলে বিস্ময়। এটা একটা ভাবনার বিষয়। আসলে যখন যে বিষয়টা নিয়ে একটু ভাববেন, একটু চিন্তা করবেন, সেই বিষয়টা নিয়ে একটু পড়াশোনা করবেন, সেই বিষয়টাকে নিয়ে একটু ধ্যান করবেন, সাথে সাথে তারই একটা আরাধনার একটা বহিঃপ্রকাশ বা আরাধনার একটা রেজাল্ট হচ্ছে একটা কবিতা আসা, একটা কবিতা লেখা। সব কিছুতে একটা আরাধনা লাগবেই, ধ্যান ছাড়া কিছু হয় না। একটা সংসার করতেও ধ্যান লাগে, কবিতায় ধ্যান লাগে, ধ্যান ছাড়া হয় না। মুক্তিযুদ্ধের কবিতা শুনছিলাম আপনার কাছ থেকে, কিন্তু যুদ্ধ কিন্তু এখনও পৃথিবীতে চলছে। এ বিষয়ে আপনি কি বলবেন? সময়কে ধারণ করাও একটা কবিতার কাজ, কালকে ধারণ করাও কবিতার কাজ, কবির কাজ। কবির একটা দায়বদ্ধতা থেকে যায় বিষয়কে তুলে আনা, বিষয় নিয়ে আলোচনা করা, বিষয় নিয়ে ভাবনার। সেই দিক থেকে চিন্তা করে আমি একটা রচনা করেছি কবিতা। সেটা হচ্ছে ফিলিস্তিন ইসরায়েলে যে যুদ্ধটা হচ্ছে, যেটা খুবই মর্মান্তিক, খুবই, যেটা নিয়ে আমরা এখনো পর্যন্ত সবাই ভাবনার মধ্য দিয়েই যাচ্ছি, কোনো সমাধান খুঁজে এখন আমরা পাচ্ছি না। দীর্ঘদিন ধরে চলছে এবং আমরা জানি না এখনো পর্যন্ত, সেটা একেবারে আমাদের অজানা। সেইটা নিয়ে আমার একটু ভাবনা থেকে কিছুটা আমি চেষ্টা করেছি। জি, অবশ্যই। কবিতার নাম সভ্যতার 7 রং। এটা আমার শিশিরের 7 রং থেকে আমি পড়ছি, তার এই বইটিতেই লেখা কবিতাটি। পাপের পরতে পরতে ভিজে আছে রক্তি মাভায় তরতাজা শ্বেত ফুল, চলছে স্বর্গোদ্যান উজাড়, স্মৃতির শেকড়ে উইয়ের ডিবি, হবে ইতিহাস ফেরাউন অনুলিপি। কি অদ্ভুত! নরকের তাণ্ডবেও উঁচিয়ে রাখি সভ্যতার 7 রং। বিবেকের মিহি কারুকাজে বাঁধ ভাঙ্গা যন্ত্রণা, দৃশ্যত পৈশাচিক উল্লাস। মর্গের তুমুল ব্যস্ততা কেড়ে নিল আবেগের প্রাণ। হামলে পড়েছে পাপাত্তার দল পশ্চিম তীরে, ক্রমাগত নিভে আসা আগামী অখ্যান। আহা জীবনের চাওয়া পাওয়া, জীবন রোধে সীমা ছাড়িয়েই জয়ের গৌরবে কেড়ে নিতে হবে চাওয়া পাওয়া। রক্তস্রোতের বিনিময়ে ভুলে যায় বিপরীতে কিংবা আচ্ছন্ন স্বার্থ সংজ্ঞায়। তবু কি থেমেছে কোনো দিন চলমান গতিপথ? স্বপ্ন দেখা, গহীন গন্তব্য রেখা? জানি উত্তরে বলবে না। শুনি প্রতিদিন অন্তহীন দীর্ঘশ্বাস, শূন্যতা গহ্বরে থেমে আছে মৌলিক প্রার্থনা। সয়ে যাওয়া দুঃখের মতো কাঁদে ক্ষণে ক্ষণে সারাক্ষণ ব্যথা অনুবাদ। পাপের পরতে পরতে ভিজে আছে রক্তিম আভায় তরতাজা শ্বেত ফুল, চলছে স্বর্গোদ্যান উজাড়। দারুণ। আমরা চাই এই যুদ্ধের একটা মীমাংসা খুব দ্রুতই হোক, আর প্রাণহানি না হোক। আমরা পৃথিবীতে দেখি যে জাতিতে জাতিতে, ধর্মে ধর্মে, বর্ণে গোত্রে কত যুদ্ধ হচ্ছে। আপনার কাছে কি এই বিষয়ে কোনো কবিতা কি আপনি লিখেছেন
আমি চেষ্টা করেছি, বললাম তো আমার যে কালকে ধারণ করা অথবা সময়কে ধারণ করাও আমি একটা কাজ মনে করি, বা আমার সেই সময়টাকে ধারণ করতে আমার ইচ্ছে করে। সেই দিক থেকে আমি একটা চেষ্টা করেছি লেখার। কবিতার নাম বেশ কিছুদিন আগে, বিষয়বস্তুটা হচ্ছে গত 4-5 বছর আগে আমেরিকাতে একটা স্টেটে এরকম কালো এবং সাদা ওদের দুজনের মধ্যে একটা হয়েছিল যে কৃষ্ণাঙ্গকে একজন শ্বেতাঙ্গ একদম দিনে দুপুরে রাস্তায় একেবারে ঘাড়ে হাঁটু চেপে তাকে বধ করেছিল। হ্যাঁ, নিরাপত্তা কর্মী ছিলেন। আমি বেশ কিছুদিনের ঘটনা তো কিছুটা আমি ভুলেও গেছি। আলোড়ন সৃষ্টি করেছিল এবং একদম দিনে দুপুরে একদম জনসম্মুখে সে একদম একদম নির্দ্বিধায়, একদম দ্বিধাহীনভাবে সে তাকে মেরে ফেলল, নির্মমভাবে একদম ঘাড়ে হাঁটু চেপে একদম স্টাইল করে করলো। আমরা তাহলে কবিতাটা শুনি। সেই কবিতাটা আমি কিছুটা চেষ্টা করেছি আমার মতো করে তুলে ধরার। কবিতার নাম দিয়েছি জর্জ ফ্লয়েড। তোমার শান্ত চোখের গভীরে লুকিয়ে আছে তুমুল হিংস্রতা। তুমি হায়েনা জাতির গর্বিত সন্তান। তোমার সাদা চামড়ার ভেতরে আটকে আছে পৈশাচিকতা। তোমার রক্ত নালীতে প্রবাহিত হচ্ছে খুনির রক্তস্রোত। তুমি হায়েনার মতো ওত পেতে থাকো, চুষে নাও মানব রক্ত। তুমি বিষধর ব্ল্যাক মাম্বা, সাক্ষাৎ যমদূত। তুমি ঘাড় মোটকে প্রাণনাশ করো নিশ্চিন্তে দ্বিধাহীনভাবে। তোমার মৃত্যু আমার ভীষণ দেখতে ইচ্ছে করে। তোমার মৃত্যু যন্ত্রণা কেমন হবে নাকি হবে না আমার ভীষণ জানতে ইচ্ছে করে। অনুভবে, মননে, ধ্যানে অতিশয় অপারগামী। রক্তগঙ্গায় তুমি নিত্য স্নান সেরে পূত পবিত্র হও। তুমি কি একজন পিতা? তুমি কি কারো সন্তান? প্রশ্নবিদ্ধ তোমার জন্ম ইতিহাস। বিশ্বাস করতে কষ্ট হয় কতটা নিষ্ঠুর হলে, কতটা বর্বর হলে এ দৃশ্য ঘটানো যায়। কাঁপেনি হাত, কাঁপেনি বুক, কাঁপেনি চোখের পাতা। ধীর গতিতে চোখে মুখে আনন্দের ঝিলিকে ছড়িয়ে দিয়ে কঠিন অনুভবে ফ্লয়েডের ঘাড়ে হাঁটু চেপে, হাঁটু গেড়ে নিধন করেছ, বধ করেছ। তাকে এতটুকু ছাড় দাওনি। ঘাড়ে হাঁটু গেড়ে পকেটে হাত গুজে নিমিষে শীতল করেছ তার অনন্ত শক্তি, অসীম বল। ওহ বিধাতা, কেমন করে সহ্য করি? রঙের তারতম্য আমাদের আর কত কারবালা দেখাবে। অভিনব কায়দায় কসাইগিরি, কত নিখুঁত তালিম। হাঁটুতে জীবন রোধ, প্রচণ্ড কোলাহলে সূর্য আলোকে তুমি জীবন্ত মানুষের প্রাণ টেনে হিচড়ে ছিঁড়ে নিশ্চিত করো তার মৃত্যু। সহসা মনে হবে সেলুলয়েডের শ্বাসরুদ্ধ করে শুটিংয়ের মহড়া। মিনিয়াপোলিসের কোনো এক রাজপথে উদ্যত এক মৃত্যুদূত নজির রেখেছেন, ইতিহাস গড়েছেন। 8 মিনিট 46 সেকেন্ডের কৃষ্ণবর্ণের যমদূতের বলিষ্ঠ সে অপবিত্র কলুষিত মানব জাতির কলঙ্ক। ডেরেক চৌভিন। কবিতাটা একটু অনেক বড় তো। না, এখন একটু আমরা একটু ভিন্ন দিকে আসি। অনেকক্ষণ একটা গুমোট পরিবেশ ছিল, যুদ্ধ, বর্ণবাদ, এসব নিয়ে আমরা আলাপ করলাম, কবিতা শুনলাম। চমৎকার আপনার কবিতা, চমৎকার আপনার শব্দ বাছাই। আমার খুবই ভালো লাগছিল আপনার কবিতাগুলো শুনতে। কিন্তু সময় প্রায় শেষের দিকে। আমার যে আসলে কতটা ভালো লাগছিল সময়টা আমি হয়তো বোঝাতে পারবো না। আমি জানি না দর্শকদেরও, আমি আশা করি হয়তো অনেক ভালো লেগেছে তাদের। কবিরা তো সবসময় লেখালেখি করতে থাকে, এমন আমি মনে করি তারা পছন্দ করে লেখালেখি, মধ্যেই হয়তো তাদের একটা মুক্তি মেলে। আপনি আপনার শেষ কবিতাটি কবে লিখেছেন? প্রতিনিয়ত তো লিখি, শেষ মুহূর্ত মানে যে আসার আগেও কিছুটা লিখে এসেছি, কিন্তু সবগুলো তার কবিতা হয়ে ওঠে না। কবিতা লেখার তো চেষ্টা থাকেই। তবে গতকাল রাতে যেটা আমি লিখেছি ওটা একটু চেষ্টা করেছি, ওটাকে একটু কবিতা হয়ে ওঠার চেষ্টাটা করেছি আর কি। আমরা সেই কবিতাটি শুনবো অবশ্যই। প্রিয় দর্শক, অনুষ্ঠানের শুরুতে আমরা কবি জোহরা রুবির প্রথম জীবনের লেখা কবিতা দিয়ে শুরু করেছিলাম এবং শেষ করতে যাচ্ছি তার সর্বশেষ লেখা কবিতাটি দিয়ে। বিদায়ের ঘণ্টা বেজে গেছে, আমরা তার কবিতা শুনতে শুনতে বিদায় নিব। আমি আমার শেষ লেখাটা যেটা আমি গত রাতে লিখেছি সেটা আমি পড়ছি। জি। কবিতার নাম অর্থহীন নিঃসঙ্গতা। স্পর্শের ব্যাকরণ ভুলে তুমি কিনেছ ক্ষোভের মাদুলি। মন গড়া আভিজাত্যে ডুবে যাচ্ছ নাকি অরুচি অসুখে?
তোমার স্বপ্নময় সময়ের জাতাকলে পিষ্ট এক গুচ্ছ অপেক্ষার ফুল। ধূসর আলো রেখা ধরে হেঁটে যায় গল্পের অচেনা ভিড়ে। স্বপ্নের উল্টো বুননে সাধ্যমতো চড়ে বেড়াচ্ছে ঘুঘুর পাল। চির ধরা আগ্রহের রসনী সংকেত রাতের শরীর বেয়ে ঢুকে পড়ে মগজে। যন্ত্রণার বিষ বাষ্প ইট ভাটার কালো ধোয়ার মতো হুবে গিয়ে রেখে গেছে ব্যথার তলানি। পেছনের পলাতক ঝড় বৃষ্টি পাথর সময়ের সাক্ষী। বাড়ন্ত অন্ধত্বের উড়াল সময়ে উধাও হয়েছিলে পরিহাসের ঘুঙুর পড়ে। খুব সামান্য সম্পর্কের বোঝা টেনে নিতে গিয়ে খুঁজেছে কলঙ্কিত আবেগের ইতিহাস। সমুদ্রে তুমুল অস্থিরতা শতপথ পেরিয়ে প্রিয় ঝুল বারান্দায় হামলে পড়েছিল। ছিটকে পড়েছিল অপেক্ষার শতরঞ্জি, নীল অপরাজিতা আর পোষমানা ময়না। ভরা জ্যোৎস্নার আঁচলে লুকিয়ে রেখেছি দীর্ঘ নিরাশার কালো মেঘ। এখন আরও দীর্ঘতর হচ্ছে কালের চরকিতে চড়ে। মাঝে মাঝে বইয়ের পৃষ্ঠার মতো উল্টে পাল্টে নীরবতা আঁকি। কখনো নেমে আসে শীতলতা ধুমায়িত চায়ের কাপে। গন্তব্যের উল্টো পথ কখন এসে দাঁড়ায় সময়ের চাহিদা মেটাতে। পুড়ে যাচ্ছে স্পর্শের অনটনে ব্যথা নদী, খুঁড়ে যাচ্ছে অতল, ডুবে যাচ্ছে বুড়িয়ে যাওয়া ভাবনার অর্থহীন নিঃসঙ্গতা। স্পর্শের ব্যাকরণ ভুলে তুমি কিনেছ ঘুমের মাদুলি। মন করা আভিজাত্যে ডুবে যাচ্ছ নাকি অরুচি অসুখে? ধন্যবাদ।